জনাব ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আরো রয়েছেন জনাব অ্যাডভোকেট মনিরুজ্জামান রুবেল স্যার, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন গতবারে। রয়েছেন আইসিটি ট্রাইব্যুনালের সম্মানিত পাবলিক প্রসিকিউটর জনাব নজরুল ইসলাম সামিম স্যার। আরো রয়েছেন অ্যাডভোকেট রওশন আলী। তো আমরা আজকের যে আইন কথনের বিষয়টি হচ্ছে অভিনব বললাম এই কারণে যে আমাদের সাইবার ব্যবহার বেড়েছে, ডিজিটাল ভার্চুয়াল ব্যবহার বেড়েছে এবং এর মধ্যে অপরাধও বেড়েছে। এই অপরাধকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সরকার কয়েকটি আইন তৈরি করেছে এবং এই আইন বিচার করার জন্য সারা বাংলাদেশে একটি মাত্র সাইবার ট্রাইব্যুনাল রয়েছে। এই সাইবার ট্রাইব্যুনাল এর বিষয়ে কথা বলতে এবং এই বিষয়গুলো যেগুলো জিনিস সাধারণ মানুষ, যেগুলো বিষয় আইনের যে বিষয়গুলো সাধারণ মানুষকে বুঝিয়ে দেবার জন্য আমাদের মাঝে যুক্ত হয়েছেন বিজ্ঞ আইনজীবীগণ। আমরা আলোচনার শুরুতেই চলে যাচ্ছি জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম স্যারের কাছে। স্যার, আমাদের একটু বুঝিয়ে বলবেন যে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালটি কিভাবে পরিচালিত হয় এবং এই আদালতের পদমর্যাদা স্যার যদি বিস্তারিত আমাদের একটু বলতেন প্লিজ। সকলকে শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে এই ডিজিটাল যুগে এই ডিজিটাল প্রোগ্রামের আয়োজন করার জন্য। এই ডিজিটাল যত বেশি অগ্রগামী হচ্ছে, ডিজিটালের যুগে মানুষ যত বেশি পদার্পণ করছে, সেই সাথে সাথে কিছু দুষ্ট শ্রেণীর লোক, অসৎ বুদ্ধির লোক যখন এই ডিজিটালকে ব্যবহার করে অপরাধ করে থাকে, সেই অপরাধের প্রতিবন্ধকতা বা বিচার বা সেই অপরাধের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ সরকারের যে পদক্ষেপ, সেই অনুযায়ী বাংলাদেশে প্রথম সাইবার ট্রাইব্যুনাল গঠিত হয় এবং এটি প্রথম যখন সাইবার ট্রাইব্যুনাল গঠিত হয় 2013 সালে, যে আইনকে ভিত্তি করে এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সংশোধন। এটা সংশোধিত আকারে 2013 সালে বাংলাদেশে আমাদের গেজেট আকারে প্রকাশ হওয়ার পর এই আইনটি বাস্তবায়নের জন্য 2013 সাল থেকে প্রথম বাংলাদেশে সাইবার ট্রাইব্যুনাল গঠিত হয়। ডিবি, আমাদের আর্মি সহ পুলিশের প্রত্যেকটি থানায় কিন্তু মনিটরিং টিম রয়েছে, তারা সর্বদাই মনিটর করছে কে কোথায় কিভাবে নাশকতার চেষ্টা করছে, বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে, সরকারকে হেয় করার চেষ্টা করছে, ব্যক্তির হেয় মানহানি করার চেষ্টা করছে, সর্বদাই কিন্তু এটা মনিটরিং এর আওতায় আছে। সুতরাং যারা অপরাধ করার চিন্তা করছেন বা অপরাধ করা নিয়ে যারা চিন্তা করছেন যে অপরাধ করবেন বা করে ফেলেছেন, তারা, আমিও আপনাদের মাধ্যমে যা বলতে চাই যে তারা যেন সাবধান হয়ে যান। অর্থাৎ অনলাইন, ইন্টারনেট যে কোনো কিছু ব্যবহার করে এই ধরনের অপরাধ, মানহানিকর, আপত্তিকর, বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে, গুজব রটনা থেকে বিরত থাকবেন। সকলকে ধন্যবাদ। স্যার ধন্যবাদ। স্যার আপনার কাছে আরেকটি আমি কোশ্চেন করতে চাই স্যার এই পর্যায়ে, যে আপনি আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করলেন যার মাধ্যমে আমরা সাধারণ মানুষ যারা অনলাইন ইউজার আছি, যে আপনি বললেন যে বাংলাদেশের ফেসবুক বা অন্যান্য যারা যে সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলি আছে সেগুলি সবাই ব্যবহার করছে। তো স্যার আমাদেরকে একটু বলবেন যে এই সাইবার ট্রাইব্যুনালে তো শুধু কি ডিজিটাল নিরাপত্তা আইন 2018 যেটা আছে সেটা বাদে অন্য কোনো আইনে কি বিচার হয় কি স্যার? সাইবার ট্রাইব্যুনালে শুধুমাত্র বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের যে সমস্ত ধারা রয়েছে তারই বিচার হয়ে থাকে। আপনারা জেনে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে সাইবার ক্রাইমের আরেকটা পার্ট রয়েছে, সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে পর্নোগ্রাফি অ্যাক্ট। পর্নোগ্রাফি অ্যাক্টের ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ইউজ করা হয় এবং সেক্ষেত্রে সিডি বলেন, মেমোরি কার্ড বলেন, পেন ড্রাইভ বলেন, বিভিন্ন রকম বিষয়বস্তুর মাধ্যমেও তারা কিন্তু অপরাধ করে থাকে। এবং পর্নোগ্রাফি অ্যাক্টের ক্ষেত্রে কিন্তু অনেকেই মনে করেন যে এটার বিচারও সাইবার ট্রাইব্যুনাল হয়ে থাকে। এটা সঠিক নয়, আমাদের এখানে রেকর্ড হয় না বা থানাতেও হয় না। সুতরাং পুরনো তথ্য প্রযুক্তি আইন এবং বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন, এই দুটি মামলা, দুটি ধারার আইনের বিচারই শুধুমাত্র সাইবার ট্রাইব্যুনালে হয়ে থাকে। আমাদের আলোচনার এই পর্যায়ে আমি জনাব ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার, আমাদের শামীম স্যার বললেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম সাইবার ট্রাইব্যুনাল হলো 2013-এ,
এক্ষেত্রে স্যার আমাদের যে সাইবার অপরাধ, সাইবার ট্রাইব্যুনাল এবং 3টি থেকে 3000 মামলা চলে আসলো, এই সার্বিক যে ক্রমবিকাশ যে সাইবারের এবং বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের যে এর অবদান, এই বিষয়ে স্যার আমাদের যদি একটু আপনার ভাব একটু মূল্যায়ন করতেন স্যার প্লিজ। আচ্ছা, এখানে আমি প্রথমে একটু একটা ইন্ট্রোডাকশন দিতে চাই। আমরা বলছি সাইবার ক্রাইম। হ্যাঁ, সাইবার ক্রাইম বলতে আসলে কি বোঝায়? সাইবার ক্রাইম বলতে আমরা যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখি তাহলে দেখবেন সাইবার ক্রাইম বলতে বোঝায় সাইবার ক্রাইম অথবা নেট ক্রাইম অথবা কম্পিউটার ফ্রড অথবা সাইবার এক্সটর্শন, হোয়াট এভার ইট ইজ, এই সবকিছু আসছে সাইবার ক্রাইমে। তারপর আমরা দেখব যে সাইবার ক্রাইমের ডেফিনেশন আছে। কিন্তু আপনারা যদি এই যে সেকশন 27, 29, 31 বলা হয়েছে, এখানে 31, এখানে আমাদের মধ্যে একটা সবার মনে একটা আইডিয়া আছে বলতে ফেসবুকে একটা কিছু দিলে হয়ে গেল, তা কিন্তু না। 27, 29 ক্লিয়ারলি বলা আছে ইন্টেনশনালি, রাইট? যে এখানে আমরা সবসময় আমরা ভুলে যাই যে এই ক্রিমিনাল ল হতে হলে একটা মেন্টাল এলিমেন্ট থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে। যদি আমরা সেকশন 27 দেখি তাহলে আছে ইফ এনি পারসন উইথ দ্য ইন্টেনশন, রাইট? 29 আছে ইন্টেনশন। একটা ছবি দিল, যে কোনো একটা থানাতে এটা এফআইআর হলো, থানা এফআইআর নিয়ে নিল, রাইট? এবং কোন আইনে? পর্নোগ্রাফি আইনে। তাহলে আমাদের ল এনফোর্সিং পাশাপাশি একটা ছবি দিতে হবে জাস্ট পাসের ছবির জন্য। আসলে কি এটা পর্নোগ্রাফি? না, দেয়ার আর ডেফিনিশন অফ পর্নোগ্রাফি। তাহলে আপনার এই দেখেন ইংল্যান্ডে কিন্তু এই ডেঞ্জারাস জায়গাটা হলো এটা, ইংল্যান্ডে এই যে পার্সোনাল লেভেলে সাইবার ক্রাইমের জন্য কোনো এখনো ইনস্টিটিউট হয় নাই। ওরা বিজনেস আপনার লস প্রোটেক্ট করার জন্য ল করেছে, এবং ওরা একটা কম্পালসারি করেছে যারা বিজনেসম্যানরা ওদের ইন্টারনাল যে কমিউনিকেশন ডাটা সবকিছু প্রিজার্ভ করার জন্য একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। কিন্তু সাধারণ লোক কিভাবে সাইবার ক্রাইমে এফেক্টেড হবে ওটার জন্য ইউরোপিয়ান কমিশনের একটা ইয়ে আছে। রেজাল্টটা দেওয়ার পরেই কিন্তু তার মধ্যে যদি সমস্ত প্রমাণ পাওয়া যায় তবেই তার মামলাটি আমলে নেওয়া হয়, এর আগে কিন্তু এখানে স্যার আমি মানে স্যারের যে কথাটা ছিল আমি আপনাকে একটু বলে দিচ্ছি স্যার। শামীম স্যার স্যারের যে কথাটা বলছিল যে কেউ লেখলো, রেকলেসলি লেখলো, আনমনে হলো, কিন্তু স্যার যে বললো যে আইনের ডেফিনেশনে কিন্তু আইনের ডেফিনেশনে ইন্টেনশন কথাটা আছে। মেন্টাল স্টেট কিন্তু একটা বড় একটা এলিমেন্ট। একটা হলো আমার একটা সিরিয়াস যে করবে, আর মেন্স রিয়া যেটা আমরা ল্যাটিন যে বলি আইনের ভাষায়, যে মানসিক অবস্থাটা কি ছিল, এই বিষয়টা স্যার যদি একটু বলতেন স্যার, যে স্যারের যে ইস্যুটা যেটা আমি মেহেদী ভাইয়ের সাথে এটাও ক্লিয়ার করছি। সেটা হচ্ছে দেখেন, যেতে চাচ্ছি যে জনাব রওশন আলী যদি আমাদের একটু এক্সপ্লেন করে দিতেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের অফেন্স গুলো, যে দণ্ডগুলো, মানে অপরাধগুলো যদি একটু আমাদের একটু এক্সপ্লেন করে দিতেন, তারপর আমি মেহেদী স্যারের কাছে যেতে চাচ্ছি। মিস্টার রওশন আমাদের যদি একটু বলতেন। ধন্যবাদ মনির ভাই। আসলে আজকে যারা দর্শক, আমরা যদি দর্শকদেরকে টার্গেট করে কথাটা বলি, তাহলে এই আইনে বেশ কয়েকটি অধ্যায় রয়েছে। এই আইনের 6ষ্ঠ অধ্যায়ে মোটামুটি প্রায় 15 ধরনের অপরাধকে নিয়ে আসা হয়েছে, যেই অপরাধগুলা করলে পরে বিভিন্ন মেয়াদের সাজা শাস্তির কথা বলে দেয়া আছে। এখানে 17 থেকে 34 ধারা পর্যন্ত বিভিন্ন অপরাধের কথা বলা হয়েছে, যেগুলা সহজ ভাষায় যদি আমি বলতে চাই, সহজভাবে যদি মানুষ সেগুলাকে রিসিভ করতে চায়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই ডিজিটাল জালিয়াতি বলে একটি ধারা রয়েছে, 22 ধারাতে এই কথা বলা আছে। ডিজিটাল প্রতারণার কথা বলা আছে। এছাড়া মিথ্যা তথ্য প্রচারের কথা বলা আছে, মানহানির কথা বলা আছে। এই অপরাধগুলা, এইখানে যতগুলা অপরাধের কথা বলা আছে, এই অপরাধগুলা সংগঠন করার ক্ষেত্রে যদি কেউ এই ধরনের অপরাধ করে থাকে, তাহলে 2 ধরনের অপরাধী এখানে আসে। একটা হচ্ছে কেউ প্রফেশনালি কাজটা করছে, আর একটা হচ্ছে নন প্রফেশনাল এই ক্রাইমটা করছে। প্রফেশনালি যারা করে তারা আবার এই ক্রাইমটাকে 4 ভাগে করে থাকে, আর নন প্রফেশনালি যারা এই ক্রাইমটা করে সেটা হচ্ছে এইরকম যে পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের মধ্যে একজন আরেকজনের প্রতি ক্ষুব্ধ হয়ে এই কমেন্ট গুলা করে ফেলছে, কোনো একটা মানহানিকর বক্তব্য ভিডিও রেকর্ড করে সেটা প্রচার করে। নন প্রফেশনাল রাইট। আর প্রফেশনালি যারা, সেটা হচ্ছে মূলত কনসার্ন, যেটা ন্যাশনাল সিকিউরিটিকে আঘাত করতে পারে, আমাদের ন্যাশনালিটিকে ক্ষতির মধ্যে ফেলতে পারে, সেটা হলো সবচেয়ে বেশি ভয়ানক।
সেই 4টা কাজ প্রফেশনালি যারা করে সেই অপরাধটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রফেশনালি যারা কাজ করে তারা একরকম কাজ করে, সেটা হলো ভাইরাস তৈরি করে, সেই ভাইরাসের মাধ্যমে কোন ন্যাশনালকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ইভেন কোন ব্যক্তিকে, ইভেন কোন কোম্পানিকে এইভাবে সে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এটা হলো ভাইরাসের মাধ্যমে। 2, তারা ক্রিমিনালি ট্রেসপাস করবে, মানে আপনার কোন ইলেকট্রনিক ডিভাইসে সে প্রবেশ করে ফেলবে, আপনি সেটা জানেন না। আপনার ডিভাইসে সে প্রবেশ করে করে অথবা আপনার ডেটা সে নিয়ে গিয়ে চুরি করে ফেলতে পারে। আরেকটা পদ্ধতিতে প্রফেশনাল ক্রিমিনালরা, মানে প্রফেশনাল যারা সাইবার ক্রাইম করে থাকে, তারা সেটা এইরকম করে, সেটাকে বলে, এই আইনে নিয়ে আসা হয়েছে এসকিউএল ইনজেকশন। তারা কোনো একটা কোড আপনাকে থ্রো করবে, কোনো একটা অফারের মাধ্যমে হতে পারে, অথবা কোনো একটা লোভনীয় অফার দিয়ে আপনাকে একটা কোড পাঠালো, আপনাকে বলা হলো এই কোডটি আপনি আপনার মোবাইলে কোনো একটি ওয়েবসাইটে বা কোনো একটি অ্যাপে অথবা অন্য কোনো একটি সফটওয়্যারে ইনস্টল করেন কোডটা। আপনি যদি সেই কোডটা ইনস্টল করেন, তখন সে আপনার ডিভাইসটাকে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে নিয়ে যাবে এবং আপনি সেই ডিজিটাল হ্যাকিং যেটাকে বলা হচ্ছে, রাইট, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসার জন্য আপনার কাছ থেকে র্যানসম চাইতে পারে, আপনার কাছে বলতে পারে আপনি এত টাকা না দিলে আপনার ডিভাইস আগের মতো করে দিব না, আপনি যদি এই মুক্তিপণটুকু আমাকে না দেন আমি আপনাকে সেই রিলিজটুকু করে দিব না। তাহলে আমাদের জন্য সবচেয়ে কনসার্ন বিষয় হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে যারা প্রফেশনালি সাইবার ক্রাইম করে থাকেন তারা আমাদের জন্য ভয়ানক। এবং আমরা মিস্টার রওশন আমাদের যদি একটু বুঝে বলতে, যে আপনি যে জটিল এই ক্রাইমের কথা বললেন, এটা তো ডিজিটাল স্ক্যামিং, যেটা এই তো এই অভিনব প্রতারণার কথা কি আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে রয়েছে কি? আমরা যদি আসলে দেখেন, এই ডিজিটাল আইন নিয়ে অলরেডি আদালতে 2টা মামলা ফাইল হয়েছে আইনটাকে চ্যালেঞ্জ করে, কিন্তু এই আইনটাও যদি আমরা দেখি 2018 সালের আইন, পার্সপেক্টিভলি আমরা যদি কম্পারেটিভলি অপরাধগুলোকে বিবেচনা করি, আমাদের বাংলাদেশে কি ধরনের অপরাধ হচ্ছে আর ইন ফিউচারে অথবা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড কি ধরনের ক্রাইম হচ্ছে, সাইবার ক্রাইম, আপনি যদি 10টা বিষয় খেয়াল করে থাকেন, ইয়াহুর মতো কোম্পানি এই সাইবার ক্রাইমের শিকার হয়ে বসে আছে, ইভেন গুগলের মতো কোম্পানি, ইভেন সনি পিকচার্স, তারা এত বেশি টাকা ইনভেস্ট করে তাদের সাইবার সিকিউরিটির জন্য, সনি পিকচার্স এর মতো কোম্পানির কাছ থেকে তাদের আনরিলিজড মুভি, আনরিলিজড ডকুমেন্টারি পর্যন্ত হ্যাক করে ওরা নিয়ে যাচ্ছে। সনির মতো কোম্পানি ওদের কাছে অনেক সময়। তবে মিস্টার রওশন, আমি আপনাকে একটু জিনিস ইন্টারাপ্ট করতে চাই, এই বিষয়গুলো তো কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টে চলে আসলো, এখানে ডিজিটাল সিকিউরিটির বিষয়টা একটু সেটা হচ্ছে এরকম, তারা যখন আনরিলিজ তাদের কাজে রয়েছে, সেই কাজটা, সেই কম্পিউটারটা হ্যাকের মাধ্যমে সেই নিয়ন্ত্রণ যখন হ্যাকাররা নিয়ে যাচ্ছে, তখন সেটা আর এর মধ্যে থাকছে না, আপনার কপিরাইট আইনের মধ্যে থাকছে না, তখন সেটা কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন আপনাকে এখানে প্রয়োগ করতে হবে। যেমন ধরেন, একটু আগে আমরা শুনছিলাম যে পর্নোগ্রাফি আইনটাকে আলাদা করা হচ্ছে, কিন্তু আমরা যদি চিন্তা করি, পর্নোগ্রাফি আইন, ইভেন আপনি যদি আরেকটা অপরাধ আমি শেয়ার করে থাকি, ক্রিপ্টোকারেন্সি এমন একটি অপরাধ যা এখন নতুন ডিজিটাল কারেন্সিতে রূপান্তরিত করে আমরা সেই ক্রিপ্টোকারেন্সির কথা জানি, বিটকয়েনের মাধ্যমে যে টাকা পয়সার লেনদেন হয়ে থাকে। কিন্তু বিটকয়েনের মাধ্যমে যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেটা কিন্তু অপরাধটা হবে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে, ডিজিটাল কম্পিউটার অথবা মোবাইল, আইপ্যাড, আইপ্রো, যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করেই কিন্তু ক্রিপ্টোকারেন্সির আদান প্রদান হবে। কিন্তু দেখেন, ক্রিপ্টোকারেন্সির বিচার ব্যবস্থা বা কোন আইনে আমরা এই ক্রিপ্টোকারেন্সির বিচার কি এই ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়ে আসতে পারবো কিনা, এক্স্যাক্টলি আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে এসেছেন। তো আমি এই পর্যায়ে আমি জনাব ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। আমি স্যারের কাছে যেটা আমি আমার জানার ইচ্ছা এবং সবার মাধ্যম থেকে, যে এখন যে ডিজিটাল নিরাপত্তা আইনের যে বিষয়গুলো চলে আসলো, যে মেন্টাল স্টেট,
তারপর মেনস্ট্রিয়া বা ইন্টেনশন থাকতে হবে, তারপর আরো কিছু বিষয় এখানে চলে আসলো। তো স্যার এইসব বিষয়গুলো ট্রায়ালের ক্ষেত্রে এগুলো নিয়ে যখন একটি মামলা উচ্চ আদালতে যায় তখন তার পরিণতি কি হয় বা কি অবস্থান দাঁড়ায় স্যার, যদি আমাদেরকে একটু এই বিষয়টা একটু এক্সপ্লেইন করতেন স্যার প্লিজ। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। জনাব মেহেদী হাসান চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। স্যার স্যার বলুন। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি জিনিসটা যেটা বলেন যে শেয়ার হোল্ডারের একটা বিষয় রয়েছে, আরেকটি বিষয় বললেন যে এই গ্রে এরিয়া গুলো সেই পর্যন্ত ক্লিয়ার হবে না যে পর্যন্ত না উচ্চ আদালতে এই মামলাগুলো চলে আসে। তো এই বিষয়গুলো ছোট করে যদি আমাদের বলতেন, যদিও এটা কঠিন বিষয়, তবুও মিস্টার রওশন আমাদের যদি একটু বলতেন প্লিজ। দেখুন, আমরা আসলে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা একটা ভয়ানক জায়গা। সেটা হচ্ছে বর্তমান সময়ে অস্ত্র ছাড়া একটা ব্যাংক ডাকাতি হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। বন্দুক ছাড়া কিন্তু আপনি ছিনতাইয়ের কবলে পড়ে যাচ্ছেন। মানে ডিজিটাল ডিভাইস ব্যবহার মাধ্যমেও কিন্তু একটা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে যেতে পারে। কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, খুবই ইম্পর্টেন্ট বিষয়, যদি কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে টাকা যদি পাচার হয়ে যায় সেটা কিন্তু ডিজিটালি পাচার হবে। সেটা যদি আমাদের মানি লন্ডারিং আইন কভার না করে, তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে সেই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যদি টাকাটা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে যায়, সেটাকে সমন্বয় করে আইনকে প্রয়োজনে সংশোধন করতে হবে। আমরা উচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকলে তাহলে কিন্তু ইতিমধ্যে অনেকগুলা ক্রাইম হয়ে যেতে পারে, যেগুলাকে সেজন্য যে সকল এক্সিস্টিং ক্রাইম হতে পারে সেগুলা কিন্তু আইন সংশোধন করা দোষের কিছু না। এবং এই ধরনের ক্রাইম, বিশেষ করে সাইবার ক্রাইম, প্রতিদিন প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, নতুন নতুন ক্রাইম আসতে পারে। তার জন্য কি সাইবার ক্রাইমটি এর আগে কেউ জানতো না, অচিন ছিল, এখন সেটা সবাই চিনতে পেরেছে, শিখছে। জি, নতুন নতুন ক্রাইম এখানে হতে পারে, এবং সেই নতুন নতুন ক্রাইমকে প্রিভেনশন করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের আইনকে প্রয়োজনে সংশোধন, যখনই প্রয়োজন তখনই সংশোধন করে নেওয়াই ভালো। এবং এই আইনের আপনি যদি একটি প্রিভেন্টিভ মেজার দেখেন, সেখানে কিন্তু ইমার্জেন্সি টিমের কথা বলা আছে। যদিও ইমার্জেন্সি টিম আমরা 8, 9, 10 এই ধারাগুলা যদি পড়ি, সেখানে কিন্তু ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবকে টাইম টু টাইম এখানে আপ টু ডেট রাখার কথা বলা হয়েছে। বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু তাদের সাইবার সিকিউরিটিকে আপ টু ডেট না রাখার কারণে বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন ভাবে তাদের তথ্য হাতছাড়া হয়ে গেছে। সেটা ইতিমধ্যে বিভিন্ন দেশে। আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই, আমাদের পিপি সাহেব যেটা বললেন যে আমাদের কিন্তু এই ফরেনসিক ল্যাব রয়েছে, ফরেনসিক ল্যাবের রিপোর্ট ছাড়া কিন্তু কোনো মামলা চার্জ গঠন বা এর পরবর্তী প্রক্রিয়ায় উন্নীত হতে পারে না, এটাও কিন্তু একটা আশার বাণী কিন্তু। রাইট না, আমি বলতে চাচ্ছি আমাদের ডিজিটাল ফরেনসিক ল্যাবের কথা আইনেই বলা আছে, এবং পরের ধারাটাই বলা আছে ডিজিটাল ফরেনসিক ল্যাবকে প্রতিনিয়ত এটাকে আপ টু ডেট করে রাখতে হবে। যেমন ডিজিটাল ফরেনসিক ল্যাবের কথা আমি কেন বলছি, সেটা হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাবকে এই কারণেই আপ টু ডেট করতে হবে যে বর্তমান সময়ে যে বিটকয়েনের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশের অর্থ পাচার হয়ে যাচ্ছে, মানি লন্ডারিং হয়ে যাচ্ছে, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, এই ধরনের 8 থেকে 10 পদের কারেন্সি ইলেকট্রনিক্যালি ইন্টারনেটে আদান প্রদান হচ্ছে। সেইগুলাকে ধরার জন্য, সেইগুলাকে আমাদের আইনে আওতায় এনে, যদি আমাদের দেশ থেকে এরকম ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার হতে থাকে বা হওয়া শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে সেইগুলাকে আইনের আওতায় এনে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ মিস্টার রওশন। আপনার কিছু আছে, আমরা অন্য প্যানেলিস্টদের কাছে চলে যেতে চাচ্ছি। আমরা এখন আমাদের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট মনিরুজ্জামান রুবেল স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আমাদের যে ওই বিজ্ঞ আইনজীবীরা বললেন, এবং আপনি আমি আপনাকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার কাছে আমি খুব কম চলে আসতে পারছি, স্যার আপনি যদি একটু বিষয়গুলো বলতেন স্যার প্লিজ। আমি ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই যে ক্রিমিনাল অফেন্সের বেসিক কার্ডিনাল, যে আমি বলতে চাচ্ছি যে আইনজীবীদের বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার। তো এক্ষেত্রে সংসদ মাননীয় এমপিগণ একটি আইন করেছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, এরও আগে আমাদের ডিজিটাল সাইবার ট্রাইব্যুনাল যে বাংলাদেশে রয়েছে,
সেটি তার কার্যক্রম পরিচালনা করে আসছে। এখন সাধারণ মানুষের জন্য আমাদের বিজ্ঞ আইনজীবীগণ জনাব ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যার, তারপরে আমাদের বিজ্ঞ আইনজীবী জনাব মনিরুজ্জামান রুবেল স্যার, জনাব অ্যাডভোকেট রওশন আলী, তারা কিছু আইনকে এক্সপ্লেইন করে সাধারণ মানুষের জন্য আরো 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 সহজতর করার জন্য কিছু বিষয় চলে আসলো, এবং এর মধ্যে কিছু ভেগ জিনিস আমরা ভেগ ইস্যুগুলো আমরা স্যারদের মাধ্যমে জানলাম, বুঝলাম, শিখলাম। এখন মোটামুটি আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসার আগে জনাব আমি পিপি সাহেবকে, আমি জনাব নজরুল ইসলাম শামীম স্যারের কাছে আমি জানতে চাচ্ছি যে স্যার এই বিষয়গুলো তো আসলো, কিছু বিষয়গুলো আমাদের লুপ হোলস বা শর্টকামিংস বলেন, এই বিষয়গুলো আইনের আসলো। আমাদের চমৎকার উপস্থাপন করেছেন বক্তব্য জনাব প্যানেলিস্ট জন আমাদের। তো আপনি স্যার আমাদেরকে কি আশার বাণী শোনাতে পারেন বা কি বিষয়ে অ্যালার্ট করতে পারেন, এইগুলো বলে যদি আমাদের একটু সমাপনী বক্তব্য দিয়ে দিতেন স্যার, 2 মিনিট প্লিজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক ভালো সারগর্ভ বক্তব্য শুনলাম আমরা। আমাদের এই আইনটি পরিচালনা করতে 2013 সাল থেকে এই পর্যন্ত আসছি আমরা, যে এই বাস্তবতার আলোকে যেগুলো পেয়েছি তার আলোকে আলোচনা করলাম। 3000 মামলার মধ্যে কিন্তু 800-900 মামলা অলরেডি ডিসপোজাল হয়ে গেছে, 2000 বা 2100 মামলা এখন আমাদের এখানে বিচারাধীন আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে চুরি করা অপরাধ একটা রিক্সাওয়ালাও জানে, ডাকাতি করা অপরাধ, ছিনতাই অপরাধ এটা সাধারণ মানুষগুলো জানে। কিন্তু আপনি একজন রিক্সাওয়ালাকে যদি বলেন ডাকাতির সাজা কত, বলতে পারবে না। চুরির সাজা কি, বলতে পারবে না। চুরির মামলাটি কিভাবে প্রমাণ করতে হবে, কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে, এটা সাধারণ মানুষ জানে না। তবে শুধু এতটুকু জানে যে চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ। এই ডিজিটাল নিরাপত্তা আইন বা তথ্য প্রযুক্তি আইন বা ডিজিটাল সাইবার ক্রাইম সম্বন্ধে কিন্তু মানুষের মধ্যে, অর্থাৎ যারা এই ডিজিটাল ডিভাইস নিয়ে নাড়াচাড়া করে, তাদের মধ্যে কিন্তু একটা ধারণা হয়েছে যে হ্যাঁ, আপত্তিকর কোনো কিছু প্রচার করা একটা অপরাধ। আপাতত এতটুকুর মধ্যেই তারা সচেতনতার সৃষ্টি হয়েছে। আপনি দেখলে অবাক হবেন বা জেনে অবাক হবেন যে 2013 পরে 2014-15 সালে যত মামলা হয়েছে, 16-17 এসে কিন্তু মামলার সংখ্যা কমে যাচ্ছে। অর্থাৎ অপরাধের ধরন চেঞ্জ হয়েছে। যেমন বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, ব্যাংক হ্যাকিং এর, অ্যাকাউন্ট কোম্পানির হ্যাকিং, বিভিন্ন রকম, তারপরে কি বলে এটাকে বুথের টাকা উঠিয়ে নেওয়া, ক্রেডিট কার্ড জালিয়াতি, অনেক ধরনের মামলা এসেছিল। কিন্তু এখন কিন্তু এই মামলাগুলো আমরা পাচ্ছি না। অর্থাৎ এই আইনটি হওয়ার কারণে, অর্থাৎ আপনার ক্রেডিট কার্ড সহজে যেরকম আরেকজন টাকা উঠিয়ে নিয়ে যাচ্ছে জালিয়াতি, তারা কিন্তু যারা ক্রেডিট কার্ড প্রদান করছে তারা কিন্তু সেটাকে আবার সতর্ক হয়ে গিয়েছে। এটিএম বুথের ক্ষেত্রে সতর্ক হয়ে গিয়েছে। সুতরাং অপরাধের যখন বিচার শুরু হয়ে যায়, অর্থাৎ আপনার বাড়িতে যখন আপনি একটা সিকিউরিটি গার্ড রাখবেন, তখন চোর কিন্তু ঢুকতে ভয় পাবে। সুতরাং বাংলাদেশের যে আইনের প্রেক্ষাপটে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ ডিজিটাল অফেন্সের ক্ষেত্রে বিচার আছে, সাজা আছে, অফেন্সের অপরাধের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি কমে গেছে। তাই আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আপনি যে ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করছেন, আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডার, আপনি যে কোনো কিছু ইন্টারনেটে ট্রানজাকশন করছেন না কেন, আপনার সিকিউরিটির দায়িত্ব আপনার। অর্থাৎ আপনার ঘরের দরজা আপনাকেই বন্ধ করে রাখতে হবে। আপনি দরজা খুলে দিলে সেখানে যে কেউ প্রবেশ করতে পারে, আপনার ধন সম্পত্তি নিয়ে নিতে পারে। সুতরাং আপনি যদি আপনার ঘরে সম্পদ রাখতে চান, তবে আপনার ঘরের লকটাকেও আপনাকে আমাদের নিজেদেরই এটা লক করতে হবে। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম। আপনি সাবধান থাকবেন, আপনি সতর্ক হবেন, আপনি হেফাজত থাকবেন, আমরাও হেফাজত থাকবো। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম শামীম স্যার। এই পর্যায়ে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের কোনো যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বিজ্ঞ সিনিয়রগণ। তো সাধারণ মানুষের জন্য আপনারা যে বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরলেন, জিনিসগুলো সিম্পলিফাই করলেন, এটা সাধারণ মানুষের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।